তো ডাইমেনশনের লেকচার নাম্বার 4 নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। থিওরিটিক্যাল অ্যাসপেক্টকে দেখতে গেলে এটা ডাইমেনশনের শেষ পার্ট। আজকের লেকচার শেষ হলে ডাইমেনশন চ্যাপ্টারটা আজ এখানে এন্ড হবে। এখন মনে করে নেওয়া যাক আমরা কোন পার্টে কি পড়েছিলাম। তো ডাইমেনশনের লেকচার নাম্বার 1 এ আমরা পড়েছিলাম ডাইমেনশন কি, ডাইমেনশনাল ফর্মুলা কি, কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হতে পারে, ডেরাইভ কোয়ান্টিটি হতে পারে, তার ডাইমেনশন আমরা কিভাবে এভালুয়েট করব, ডাইমেনশনাল ফর্মুলা কিভাবে এভালুয়েট করব। ডাইমেনশনের লেকচার নাম্বার 2 তে আমরা ডাইমেনশনের প্রথম অ্যাপ্লিকেশন পড়েছিলাম, যেখানে আমরা কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি কোন একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, ডাইমেনশনাল ফর্মুলা বা ডাইমেনশনাল হেল্পে আমরা বুঝেছিলাম যে সেই ইকুয়েশনটা ভ্যালিড কি ভ্যালিড নয়। কিন্তু সেখানে একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কি? তুমি দেখে থাকবে যে প্রত্যেকটা ইকুয়েশন কিছু কনস্ট্যান্টকে ক্যারি করে। ধরা যাক কাইনেটিক এনার্জি বা কোনো একটা বস্তু যদি বিবেগে গতিশীল হয়, তার গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ অফ mv স্কয়ার। এখন দেখো কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ অফ mv স্কয়ার, এটাও একটা ফর্মুলা। আবার কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 2mv স্কয়ার, এটাও একটা ফর্মুলা। কিন্তু দেখো হাফ বলো বা 2 বলো, এটা তো কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের তো কোনো ডাইমেনশন হয় না। তাহলে আমরা ডাইমেনশন ইউজ করে বলতে পারবো না কোন ইকুয়েশনটা ঠিক, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ অফ mv স্কয়ার ঠিক না 2mv স্কয়ার ঠিক। কিন্তু তাহলে এটা একটা সমস্যা হয়েছিল। আবার দেখবে এই কনস্ট্যান্টটা আজকেও সেই সমস্যার কারণে দাঁড়াবে। কিভাবে সেটা একটু পরে দেখতে পাবে। তো ডাইমেনশনের লেকচার নাম্বার 3 তে আমরা দেখেছিলাম যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইউনিটকে কিভাবে 1 ইউনিট সিস্টেম থেকে অন্য আরেক ইউনিট সিস্টেমে সহজে আমরা কনভার্ট করতে পারি উইথ দ্য হেল্প অফ ডাইমেনশনাল ফর্মুলা। তার উপর ভিত্তি করে কিছু একটা সূত্র ছিল, সূত্রটা আমরা ডিরাইভ করেছিলাম। আর সেই সূত্র যদি কাজে লাগিয়ে আমরা কোনো একটা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিটকে এক ইউনিট সিস্টেম থেকে অন্য একটা ইউনিট সিস্টেমে গেছিলাম, এবং সেটা করতে তোমাদের খুবই কম সময় লাগার কথা যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে থাকো। তো আজকের সেশনে আমরা পড়ব যে কোন একটা সিস্টেম ওই সিস্টেমের কোন নির্দিষ্ট ফিজিক্যাল কোয়ান্টিটির মান বের করব আর ওই দেখব ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটা অন্যান্য ফিজিক্যাল কোয়ান্টিটির উপরে কিভাবে নির্ভরশীল। তো দেখা যাক। তো প্রত্যেকবারের মতো এবারও আমি প্রবলেম থেকে শুরু করব, তারপরে থিওরিতে আসবো। তো আজকের প্রবলেম নাম্বার 1, ধরো কোনো একটা পেন্ডুলাম রয়েছে। পেন্ডুলাম মানে কি? সরল দোলক রয়েছে। ধরো এটা হচ্ছে একটা সরল দোলক, এটা হচ্ছে এই কালো অংশটা হচ্ছে ওই একটা দড়ির সাথে একটা ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সেটাকে দুলিয়ে যদি ছেড়ে দেওয়া হয়। লক্ষ্য করো, এটা হচ্ছে একটা সরল দোলক, এটা হচ্ছে দোলকে যে ভরটা থাকে, এটা হচ্ছে কালো অংশটা, সেই ভরটা। এখন এটাকে যদি তুমি দুলিয়ে যদি ছেড়ে দাও, এটাকে যদি একটু সামান্য সাম্যাবস্থা থেকে বিচ্যুত করে যদি ছেড়ে দাও, লক্ষ্য করবে এটা দুলতে থাকে এইভাবে। এখন এই দোলনের পর্যায়কালটা কার উপর ডিপেন্ড করতে পারে? লক্ষ্য করো, এই দোলনের পর্যায়কাল কার উপরে ডিপেন্ড করতে পারে? আমি আমার জেনারেল কমন সেন্স দিয়ে বলতে পারি, বা তোমরা যদি কমন সেন্স লাগাও দেখতে পাবে যে এর ভর যত বেশি থাকবে এ দুলতে তত কম সময় নেবে, দোলনটা তত স্পিডে হবে, তাই তো? তাহলে আমি বলতে পারি এই দোলনকাল টি ডিপেন্ড করতে পারে এই ভরের এর ভরের উপরে। আবার লক্ষ্য করো, এই দৈর্ঘ্যের উপরও ডিপেন্ড করতে পারে। যত বেশি দৈর্ঘ্য হবে, ধরো এইটুকু ছোট্ট দৈর্ঘ্য, এর দুলতে যা সময় লাগবে, যদি বড় দৈর্ঘ্য হয় স্বাভাবিক দুলতে বেশি সময় লাগবে। ব্যাপারটা দেখি, ধরো এটা একটা দোলকটা ছোট্ট একটি দোলক, এটা একটা দোলক, আর এত বড় একটা দোলক। তুমি যদি এটাকে হালকা দুলিয়ে দাও, তাহলে এটাকে যদি এইখানে নিয়ে এসে যদি দুলিয়ে দাও, তাহলে এর দুলতে বেশি সময় লাগবে না যদি এটাকে দোলাও? তাহলে দেখো এর বেশি সময় লাগবে। স্বাভাবিক, বুঝতে পারছো? লেন্থ যদি বাড়ানো হয়, যদি দোলকের দৈর্ঘ্যটা যদি বাড়ানো হয়,
তাহলে স্বাভাবিক সময় বেশি লাগবে। তাহলে আমি বুঝতে পারলাম দোলকের পর্যায়কাল দোলকের ভরের উপর ডিপেন্ড করতে পারে, আমরা কমন সেন্স লাগিয়ে মানে দেখতে পাচ্ছি। আবার লেন্থের উপরে ডিপেন্ড করতে পারে। আবার লক্ষ্য করো যে এই দোলকটা দুলছে কিসের জন্য, নিশ্চয়ই কোনো একটা বল কাজ করছে, ওই বলটা হচ্ছে অভিকর্ষজ বল। এই যে এর ভর রয়েছে, ভরটা নিচের দিকে কাজ করছে, আর ভরের জন্যই সে এদিকে ফিরে আসছে আবার। তাহলে কি ভর বললে ভুল হবে, ওজন, গ্র্যাভিটি কাজ করছে বা অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, আর অভিকর্ষজ ত্বরণ কাজ করছে বলে সে সামনের দিকে আসার চেষ্টা করছে, মানে যেখান থেকে তাকে বিচ্যুত করেছিলাম আবার সে অবস্থানে আসার চেষ্টা করছে। তাহলে মোট এই দোলনকালটি, এই দোলকের দোলনকালটি, লক্ষ্য করো এই দোলকের দোলনকালটি তিনটে বিষয়ের উপর নির্ভর করে। দোলকের দোলনকাল বা আমি লিখতে পারি টাইম পিরিয়ড অফ পেন্ডুলাম, এটাকে টি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? আমি এখন বোঝাবো, অঙ্ক করাচ্ছি না, এটাই আমার থিওরি, এই প্রবলেমটাই আমার থিওরি, এই প্রবলেম দিয়ে থিওরির বোঝার চেষ্টা করো। তাহলে টাইম ক্যাপিটাল টি, টাইম পিরিয়ড অফ দ্য পেন্ডুলাম depends on mass m of the bob। এখানে বব মানে হচ্ছে যে ভরটাকে ঝুলানো হয়েছে। লেন্থ, এটা আমি স্মল এন ধরছি, ক্যাপিটাল এন ধরবো না, স্মল এন ধরলাম। ক্যাপিটাল এল অফ দা পেন্ডুলাম, দোলকের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, মানে দৈর্ঘ্য মানে এখান থেকে, মানে পয়েন্ট অফ সাসপেনশন থেকে এর ভর কেন্দ্র দূরত্বটা। ভর কেন্দ্র কি এখন না জানলেও চলবে, তোমরা অনেকেই জানো, আবার যখন চ্যাপ্টার এগোবে মানে ক্লাস 11এই রয়েছে। আবার গ্র্যাভিটি মানে অভিকর্ষজ ত্বরণ, গ্র্যাভিটি জি অফ দ্য আর্থ। তাহলে দেখতে পাচ্ছ টাইম পিরিয়ড টিটা তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, মাস, লেন্থ, গ্র্যাভিটি। ধরে নি সম্পর্কটা কেমন, লেট পি প্রপোর্শনাল টু m টু দ্য পাওয়ার a, এটা হচ্ছে এক নাম্বার। p প্রপোর্শনাল টু l টু দ্য পাওয়ার b, এটা হচ্ছে 2 নাম্বার। আর t প্রপোর্শনাল টু g টু দ্য পাওয়ার c, এটা হচ্ছে 3 নাম্বার। লক্ষ্য করো আমি তিনটে ইকুয়েশন থেকে বলতে পারবো t প্রপোর্শনাল টু m টু দ্য পাওয়ার a, l টু দ্য পাওয়ার b, g টু দ্য পাওয়ার c। এখন তোমাকে যদি এই সমানুপাতিক চিহ্নটা তুলতে হয় তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট গুণ করতে হবে। ধরে নিচ্ছি এই কনস্ট্যান্টটা এখানে k, m টু দ্য পাওয়ার a, l টু দ্য পাওয়ার b, g টু দ্য পাওয়ার c, যেখানে k ইজ ইকুয়াল টু, এখানে কেটা তো সমানুপাতিক ধ্রুবক, লক্ষ্য করো এখানে কেটা তো সমানুপাতিক ধ্রুবক, কিন্তু অনেক বইয়ে লেখা থাকবে এখানে কেটা সমানুপাতিক ধ্রুবক, আবার কেটা তোমাদের বইয়ে লেখা থাকবে যে কে ইকুয়ালস টু ডাইমেনশন লেস কনস্ট্যান্ট, মানে যার কোনো ডাইমেনশন থাকবে না। এখানে একটা সমস্যা তৈরি হয়। যে সমস্ত ছাত্রছাত্রী একটু গভীরে চিন্তা ভাবনা করতে পছন্দ করো তাদের মনে প্রশ্ন উঠতে পারে যে কে এর ডাইমেনশন থাকবে না কেন। তুমি অন্য সূত্র দেখবে F ইকুয়ালস টু G/m/r², যেখানে মহাকর্ষ সূত্র, এখানে জিটাও তো একটা কনস্ট্যান্ট ছিল, কিন্তু সেখানে কি জিটা ডাইমেনশন লেস ছিল? ছিল না, তার ডাইমেনশন ছিল একটা। তুমি কুলম্বের সূত্রে যেতে পারো, F ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2/r², এখানে 4πε0 তো একটা কনস্ট্যান্ট, তাহলে
হিসেব মতো এপসাইলন জিরো ডাইমেনশন লেস হওয়া উচিত, কিন্তু সেটাও তো ডাইমেনশন লেস না, এপসাইলন জিরো ডাইমেনশন থাকে। তোমরা লেকচার নাম্বার 3 তেই দেখেছো বা 2 তে, মনে নেই কোন লেকচারে, তোমরা দেখেছো। সমস্যাটা এখানে ওটা হয় যে কে টা ডাইমেনশন লেস কনস্ট্যান্ট নাকি, মানে আমি এইখানে পড়াবো ডাইমেনশন লেস কনস্ট্যান্ট, তার উত্তরটাও আমি তোমাদের দেব। সেটা আমি অনেক ভাবনা চিন্তা করে একটা কনক্লুশন এসেছি। কিছুই না, মানে একটু মানে ঘুরিয়ে পরে তার এক্সপ্লেনেশন দেওয়া হবে। তো এই অঙ্কটা হোক, তারপরে আমি তার এক্সপ্লেনেশনটা আমি তোমাদের দেব। তো আপাতত ধরে নাও যে k ইকুয়ালস টু ডাইমেনশন লেস কনস্ট্যান্ট। ওকে, ডাইমেনশন লেস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট মানে মানে মাত্রাহীন সমানুপাতিক ধ্রুবক। ডাইমেনশন লেস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই ছবিগুলো রাখার কোনো মানে হয় না, আমি মুছে দিচ্ছি। বোঝানোর জন্য এঁকেছিলাম, তোমাদের বোঝা নিশ্চয়ই হয়ে গেছে। প্রশ্নটা লিখিনি, আগে আমি থিওরি বোঝাই, থিওরিটা বোঝানো হয়ে গেলে এই প্রশ্নটা লিখে দেবো। দেখো এখন লক্ষ্য করো, যদি এই ইকুয়েশনটাকে যদি ঠিক হতে হয়, তাহলে এইখানে বাম পক্ষের ডাইমেনশন বা বাম পক্ষের মাত্রা আর ডান পক্ষের মাত্রাকে সমান হতে হবে। সেটা আমরা ডাইমেনশনের অ্যাপ্লিকেশন নাম্বার 1 আমার ভিডিওতে পার্ট 2 তে দেখেছিলাম। তো সেই প্রসেসে আমি যদি হাঁটি, তাহলে লিখতে পারি taking the dimension of dimensional formula of both sides of above equation তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ t ইকুয়ালস টু k টা তো ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, দরকার নেই, m টু দা পাওয়ার a l টু দা পাওয়ার b g টু দা পাওয়ার c। অনেকের মনে প্রশ্ন আসতে পারে a b c টা কি? এখানে a b c টা একটা চলরাশি, আমি ধরে নিয়েছি m এর পাওয়ার হচ্ছে a, l এর পাওয়ার হচ্ছে b, g এর পাওয়ার হচ্ছে c। আমাকে এখানে a b c এর মান বের করতে হবে। আর a b c এর মান যদি বের করতে পারি, তাহলে আমি সম্পর্কটা বুঝতে পারবো যে এই সময়কাল বা টাইম পিরিয়ডটা এই বাকি সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির উপরে কিভাবে নির্ভরশীল। দেখো টাইমের ডাইমেনশন কি? টাইমই হবে, তো এটা ক্যাপিটাল টি হবে। থার্ড ব্র্যাকেটে লিখলাম কেন? আবার বলি, তোমাদের প্রত্যেকবারে বলি, আবার বলছি, যখন তোমরা ডাইমেনশনাল ফর্মুলা লিখবে তখন থার্ড ব্র্যাকেটটা কেন লিখছি তার কারণটা মনে মনে বলবে, তাতে কি হবে, সিলি মিস্টেক করার চান্সেস কমবে। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার তো প্রচুর সিলি মিস্টেক হতো, তাই জন্য অ্যাজ সিনিয়র আমি তোমাদেরকে সতর্ক করছি। দেখো এম এর ডাইমেনশন তো এমই হবে, আর m টু দ্য পাওয়ার a লিখে দিলাম। আর স্মল l মানে l এর ডাইমেনশন তো লেন্থই হবে না, তো ডাইমেনশনাল ফর্মুলা তো l ই হবে, l টু দ্য পাওয়ার b। আর g মানে হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর গ্র্যাভিটির ডাইমেনশনাল ফর্মুলা হবে l t টু দ্য পাওয়ার -2। এগুলো এখন আর বলবো না, পার্ট 1 এ বলেছি, মানে পার্ট 2 তে বলেছি সম্ভবত, হ্যাঁ পার্ট 2 তে বলেছি। তাহলে এখানে হবে l t টু দ্য পাওয়ার -1 এর, এটা হবে হোল টু দ্য পাওয়ার c। অনেক বই লক্ষ্য করবে যে এইগুলোকে থার্ড ব্র্যাকেটে রাখে, তুমি রাখতেও পারো নাও রাখতে পারো। থার্ড ব্র্যাকেটে যখন তুমি কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করছো, তখন সেটা ডাইমেনশনাল ফর্মুলাকে রিপ্রেজেন্ট করছে। আমি এখানে
অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর ডাইমেনশনাল ফর্মুলা ভুল লিখেছি, তো -2 হবে। এখন লক্ষ্য করো, তাহলে আলটিমেট কি বেরোলো, এইখানে লিখছি, হ্যাঁ এইখানে লিখছি, তাহলে হলো t ইকুয়ালস টু k ইনটু, দেখো আমি যেহেতু এখানে শুধুমাত্র ডাইমেনশনাল ফর্মুলা নিয়ে ডিল করছি, এখানে কে লেখার কোনো মানে নেই, এখানেও কে লেখার কোনো মানে নেই, কারণ ধরেই নিয়েছি k ইজ ইকুয়াল টু ডাইমেনশন লেস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে t ইজ ইকুয়াল টু হচ্ছে k ইনটু m টু দ্য পাওয়ার a l টু দ্য পাওয়ার b ইনটু l টু দ্য পাওয়ার c, মানে l টু দ্য পাওয়ার b প্লাস c, t টু দ্য পাওয়ার -2 তার আবার পাওয়ার c, মানে t টু দ্য পাওয়ার -2c। একটু বড় লিখে, না হলে তোমাদের ক্যামেরাতে দেখতে অসুবিধা হবে। -2c। একটা জিনিস লক্ষ্য করো, আমি এইখানে এটাকে t না লিখে আমি লিখতে পারি m টু দ্য পাওয়ার 0, কারণ m এর কোনো ডাইমেনশন এখানে নেই, তাহলে m টু দ্য পাওয়ার 0 লিখতে পারি। l এরও কোনো ডাইমেনশন নেই এখানে, কারণ শুধুমাত্র টাইমকে রিপ্রেজেন্ট করছে, তাহলে l টু দ্য পাওয়ার 0 লিখতে পারি। এখন দেখো, এখন কি করব, এই ইকুয়েশনের মানে m এর ঘাত এখানে, যেহেতু এটাকে ডাইমেনশনালি হোমোজেনিয়াস হতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বার 1 আর আমার ভিডিওর পার্ট নাম্বার ডাইমেনশনের পার্ট 2, এটাকে যেহেতু ডাইমেনশনালি হোমোজেনিয়াস হতে হবে, মানে এখানে m এর যা ডাইমেনশন থাকবে এখানেও m এর তাই ডাইমেনশন থাকবে, l এরও তাই থাকবে, t এরও তাই থাকবে। তাহলে আমি এখানে m এর মানে m এর পাওয়ার আর m এর পাওয়ার এখানে সমান করব, দিয়ে পরে লিখতে পারবো যে a ইকুয়ালস টু 0। তাহলে এখানে লিখে দিতে হবে ইকুয়েটিং, অন্য পেনে লিখি, ইকুয়েটিং the power of a মানে m, l and t। দেখো m এর পাওয়ার কত, এখানে a এখানে 0, তাহলে লিখতে পারবো a is equal to 0। দেখো এখানে আছে -2c, এইখানে কিছু নেই মানে 1 আছে, লিখতে পারবো -2c is equal to 1, therefore c is equal to -half। লক্ষ্য করো b plus c is equal to 0, b plus c is equal to 0, আমি এখানে c এর মান জানি -half, তাহলে আমি লিখতে পারি b is equal to -of c, আর c এর মান যেহেতু -half, তাহলে এটা হবে -half is equal to half। তাহলে দেখো আমি a এর মান পেলাম, আমি এখানে a এর মান পেলাম, c এর মান পেলাম, আর b এর মান হাফ পেলাম। a b আর c এর যা মান পেলাম সেটা এখানে পুট করে দেব, তাহলে টাইম পিরিয়ড t is equal to k into m to the power 0, m to the power 0, l to the power half, l to the power half, g to the power -half, g to the power -half। তাহলে আমার যে ফর্মুলাটা বের হবে সেটা হবে t is equal to k into, দেখো m এর পাওয়ার 0 মানে কি, m এর পাওয়ার 0 মানে হচ্ছে যে সরল দোলকের যে এখানে যে ভরটা লাগানো থাকে, সরল দোলকের যে এখানে ভরটা লাগানো থাকে সেটা ভরের উপরে ডিপেন্ড করে না। তুমি এখানে 1 গ্রামের ভর লাগাও, 1 কিলোর ভর লাগাও বা 1 কুইন্টালের ভর লাগাও, যা টাইম পিরিয়ড হবে 1 গ্রামের ক্ষেত্রে তাই টাইম পিরিয়ড হবে 1 কুইন্টালের ক্ষেত্রে বা 1 কিলোগ্রামের ক্ষেত্রে।
তাহলে মাসের উপর ডিপেন্ড করছে না, রুট আন্ডার এটাও হাফ এটাও মাইনাস হাফ, তাহলে রুট আন্ডার এল বাই জি। তাহলে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে বুঝতে পারলে আমরা ডাইমেনশনের সাহায্যে আমরা কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে অন্য ফিজিক্যাল কোয়ান্টিটির সম্পর্ক সেটা আমরা ডাইমেনশন দিয়ে আমরা সুন্দর বুঝতে পারবো। তো এর প্রশ্নটা ছিল find the time find the relation find the relation between time period of pendulum with its mass, length and gravity of earth। তো বোঝা গেল, আগে থিওরি হলো, সরি আগে প্রবলেম হলো, তারপরে থিওরি হলো, আর তোমরা নিশ্চয়ই বুঝতেও পেরেছো যে এটা কিভাবে নির্ভর করে। তো এটা তোমরা নোট ডাউন করে নাও। তো আমরা সেকেন্ড প্রবলেমে যাব। দেখো এরপরে আমি সেই সমস্যার কথা বলবো, প্রবলেমটা বানানোর আগে সমস্যার কথাটা বলে নেওয়া দরকার। দেখো এই পদ্ধতিতে একটা অসুবিধাও রয়েছে। প্রথম অসুবিধা কি হচ্ছে, ওই যে ডাইমেনশনের প্রথম সেকেন্ড পার্টে আমরা যে সমস্যাটা দেখেছিলাম যে আমি কনস্ট্যান্টের মান বের করতে পারবো না। এইখানেও দেখো আমি কনস্ট্যান্টের মান কিন্তু বের করতে পারিনি। প্রথম সমস্যা প্রবলেম নাম্বার 1, আমরা তাহলে কনস্ট্যান্টের মান বের করতে পারবো না। লক্ষ্য করো আরেকটা প্রবলেম রয়েছে, তোমরা বুঝতে পেরেছো নাকি জানি না। দেখো এইখানে তিনটে চলরাশি নিয়েছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। আমাকে তিনটে চলরাশির মান বের করতে হবে এই ডাইমেনশনাল অ্যানালাইসিসের সাহায্যে। কিন্তু তাহলে এখন তিনটে চলরাশির যদি মান আমাকে বের করতে হয় তাহলে আমার তিনটে ইকুয়েশনের প্রয়োজন। তোমরা বীজগণিত করো, তোমরা অপনয়ন পদ্ধতি বা আরো যে পদ্ধতিগুলো রয়েছে সেভাবে তোমরা সমীকরণ সমাধান শিখেছো। যদি এক্স আর ওয়াই দুটোর যদি মান বের করতে হয় তাহলে আমার জন্য আমার প্রয়োজন দুটো ইকুয়েশন। যদি এক্স ওয়াই জেড তিনটের মান বের করতে হয় তাহলে আমাদের তিনটে ইকুয়েশন প্রয়োজন। আর এখানে চলরাশি তিনটে আছে, তার মানে আমি বলতে পারবো আমার তিনটে চলরাশির মান বের করতে গেলে আমার তিনটে ইকুয়েশনের প্রয়োজন হবে। আর এই তিনটে ইকুয়েশন আমি এখানে পেয়েছি, যার জন্য তিনটে চলরাশির মান বের করা সম্ভব হয়েছে। যদি এই নিয়মটা বা এটা যদি আমরা পেতাম না, যদি আমরা না পেতাম তাহলে আমরা তিনটে চলরাশির মান কিন্তু বের করতে পারতাম না। আর তিনটে যদি চলরাশি মানে যদি নাম্বার অফ ভ্যারিয়েবল মুছে লিখি, মানে যদি তোমার চলরাশির সংখ্যা আর ইকুয়েশনের সংখ্যা যদি সমান না হয় তাহলে স্বাভাবিকভাবে তুমি চলরাশির মানগুলো বের করতে পারবে না। আর যদি চলরাশির মান যদি বের করতে না পারো তাহলে তুমি ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর মধ্যে সম্পর্ক তুমি ডিরাইভ করতে পারবে না। এটা হচ্ছে আরেক সমস্যা। তো প্রথম লিমিটেশন না কি করবো, লিমিটেশন। এক নম্বর সমস্যা হচ্ছে we cannot find
the value of constant মানে এই কনস্ট্যান্ট মান আমি বের করতে পারিনি। সমস্যা নাম্বার 2, দ্বিতীয় সমস্যা, আমাকে যদি সম্পর্ক বের করতে হয় তাহলে নাম্বার অফ ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল মানে আমি এখানে এবিসি এর কথা বলতে চাইছি। নাম্বার অফ ভেরিয়েবল ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইকুয়েশন হতে হবে। যদি এটা না হয় আমি কিন্তু এই পদ্ধতির সাহায্যে সম্পর্কগুলো বের করতে পারবো না। এখন আসি আসল প্রবলেমে, যেটা বইয়েতেও উত্তর দেওয়া থাকে না, বা তোমাদের মনে যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের মনেও এই প্রশ্নটা স্ট্রাইক করবে। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার মনেও এই প্রশ্নটা স্ট্রাইক করেছিল। যাই হোক 11-12 এর প্রশ্নের উত্তর আমি কিন্তু পাইনি, পরবর্তীকালে বিশ্লেষণ করে আমি এর উত্তরটা পেয়েছি। দেখো প্রবলেম নাম্বার সি, যেটা আমি একটা প্রবলেম দিয়ে তোমাদেরকে করে বোঝাবো। তার আগে এটা নোট ডাউন করে নাও। তোমাদের আমি ডাইমেনশনের সেকেন্ড পার্টে আর থার্ড পার্টে আমি কুলম্বের সূত্রের উদাহরণ দিয়েছিলাম। F equals to 1/4 pi epsilon 0 Q1 Q2 by R square, আর সেম প্রবলেমটা মানে সেম সূত্রটা আমি এখানে ডিসকাস করব। দেখো কিভাবে কুলম্বের মানে কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বল কোন কোন ফিজিক্যাল কোয়ান্টিটির উপরে কিভাবে ডিপেন্ড করে সেটা আমি ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে বের করতে পারি কি পারি না বুঝতে পারবে এখানে। কারণ সেখানে কনস্ট্যান্টটা তো ডাইমেনশনলেস নয়, তাহলে কি এখানে গল্প না, তাহলে এর ক্ষেত্রে সিনারিওটা কেমন হবে লক্ষ্য করো। প্রথমে আমরা জানি, মানে লিখে দিই যেটা জানি, x proportional to q1 q2 by r square, এটা কুলম্বের সূত্র। মানে দেখো কুলম্বের মানে দুটো বিন্দু আধান আছে, একটা হচ্ছে q1 একটা হচ্ছে q2। এদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলটা আধান দুটির গুণফলের সমানুপাতিক, মানে f proportional to q to the power a হবে। আবার আধান দুটির বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে f proportional to 1 by r square হবে। এখন আমরা আমাদের এই এক্সপিরিয়েন্স দিয়ে বলবো, মানে আমরা ধরে নেবো এটা আমরা জানি না ধরে এইভাবে কি করে করতে হয় দেখো। আমি ধরে নিচ্ছি দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল, মানে তাদের আধানের মানের মানে q টু দা পাওয়ার a ধরে নিচ্ছি, মানে কিউটা হচ্ছে আধান, মানে আধানের পাওয়ার হচ্ছে a, ঠিক আছে। আবার ধরে নিচ্ছি, মানে বুঝতেই পারছো এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা দূরত্বের উপরে ডিপেন্ড করে, আর আমি ধরে নেব এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল F প্রপোর্শনাল টু R টু দা পাওয়ার B, মানে আমি ধরে নিয়েছি F প্রপোর্শনাল টু Q টু দা পাওয়ার A আর F প্রপোর্শনাল টু Q টু দা পাওয়ার B। এখন আমি দুটো থেকে কাজে লাগিয়ে বলতে পারবো F প্রপোর্শনাল টু Q টু দা পাওয়ার A ইনটু Q টু দা পাওয়ার B, F is equal to K into Q to the power A into Q to the power Q to the power A R to the power B ছিল এখানে, R to the power B। দেখো এতক্ষণ ধরে আমি ধরে নিচ্ছিলাম কি এটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, কিন্তু এখানে আমি ধরে নিচ্ছি কি এটা কনস্ট্যান্ট, কারণ আমরা জানি যে 1 বাই এখানে যে কনস্ট্যান্টটা আছে 1/4 পাই এপসাইলন 0, এটা কিন্তু ডাইমেনশনলেস নয়, এর ডাইমেনশন থাকে। আর ডাইমেনশনটা কিন্তু তোমাদেরকে আমি পার্ট 2 বা পার্ট 3 তে আমরা পার্ট 2 তে বের করা শিখেছিলাম। তো এইখানে তো স্বাভাবিক না এটা ডাইমেনশনলেস হবে না। দেখো তাহলে এর ক্ষেত্রে ব্যাপারটা কি হয়। এখন f এর ডাইমেনশন নিল হয়েছে, টেকিং দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ বোথ সাইড অফ অ্যাবাভ ইকুয়েশন, তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ f is equal to dimensional formula of k
ডাইমেনশনাল ফর্মুলা অফ কিউ টু দ্য পাওয়ার এ, ডাইমেনশনাল ফর্মুলা অফ কিউ টু দ্য এটা ভেতরেই থাকে, ডাইমেনশনাল ফর্মুলা অফ আর টু দ্য পাওয়ার বি। এখন দেখো আমি তো কেটে জানি না, আচ্ছা লিখতে পারি এর ডাইমেনশনাল ফর্মুলা আমরা জানি এম এল টি টু দ্য পাওয়ার -2। এটা তো আমি ধরে নিচ্ছি শুধু ডাইমেনশনাল ফর্মুলা কে মানে জানে না কি কে, আর এটা হচ্ছে আই টি, আই টু দ্য পাওয়ার এ টি টু দ্য পাওয়ার এ, কারণ কিউ এর ডাইমেনশনাল ফর্মুলা হয় আই টু দ্য পাওয়ার মানে আই টি, কিউ এর মানে আধানের ডাইমেনশনাল ফর্মুলা হয় আই টি, আর আর টু দ্য পাওয়ার বি মানে এখানে হবে এল টু দ্য পাওয়ার বি। এখন লক্ষ্য করো এইখানে দেখো এম রয়েছে, এখানে কিন্তু কোনো এম নেই, লক্ষ্য করতে পারছো এখানে কিন্তু কোনো এম নেই। এইখানে এল রয়েছে, এখানে বি রয়েছে, তাহলে একটা চলরাশি একটা ইকুয়েশন, মানে আমার এখানে চলরাশি থাকবে, দেখো আমার এখানে চলরাশি কটা আছে 1 2 3 4, লক্ষ্য করো আমার এখানে 4টে চলরাশি রয়েছে, মানে আমার 4টে ভ্যারিয়েবল থাকবে, 4টে ভ্যারিয়েবল থাকলে আমাকে 4টে ইকুয়েশন দরকার। এইখানে কি আমি 4টা ইকুয়েশন পাবো? এখানে আমি একটা ইকুয়েশন পেলাম যে b টু দ্য পাওয়ার b ইজ ইকুয়াল টু 1 হবে, কিন্তু দেখো t টু দ্য পাওয়ার -2 আর এখানেও t টু দ্য পাওয়ার a, তাহলে আমি ম্যাক্সিমাম সমীকরণ পাচ্ছি না। আর যদি ম্যাক্সিমাম সমীকরণ যদি না পাই, এই যে নাম্বার অফ ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইকুয়েশন যদি হয় তবেই এই সূত্রটা প্রযোজ্য, আদারওয়াইজ এই সূত্রটা প্রযোজ্য মানে এই নিয়মটা প্রযোজ্য হবে না। কিন্তু দেখো এইখানে নাম্বার অফ ভ্যারিয়েবল আর নাম্বার অফ ইকুয়েশন সমান নয়, মানে নাম্বার অফ ভ্যারিয়েবল is not equal to number of equation, বুঝতে পারছো? নাম্বার অফ ভেরিয়েবল is not equal to নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে, তাহলে এই নিয়মে আমি এটা কি করে বের করতে পারবো? সম্ভব না বের করা। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে কে এর নিশ্চয়ই কোনো ডাইমেনশন রয়েছে যেটা এম কেও ক্যারি করছে, আর যেহেতু এখানে আই এর কোনো টার্ম নেই তাহলে নিশ্চয়ই এইখানে মানে এর ডাইমেনশন মানে ডাইমেনশনাল ফর্মুলাতে আই লুকিয়ে থাকবে, আর এইখানে আই এর পাওয়ার আর এইখানে আই এর পাওয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। তারপরে আমি বাম পক্ষের সমীকরণের ডাইমেনশনাল ফর্মুলার সঙ্গে বাম পক্ষের সমীকরণের ডাইমেনশনাল ফর্মুলার সঙ্গে বা ডাইমেনশনের সঙ্গে ডান পক্ষের সমীকরণের ডাইমেনশনাল ফর্মুলা বা ডাইমেনশনকে ইকুয়েট করতে পারবো। ব্যাপারটা বোঝা গেল? অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, ব্যাপারটা আমি আরেকবার রিপিট করি। তা সত্ত্বেও যদি না বুঝতে পারো তোমরা পজ করে আবার এগিয়ে দেখবে। দেখো এখানে এম রয়েছে, এখানে এম নেই, তার মানে কে মানে এই কনস্ট্যান্টটা কোনো একটা ডাইমেনশন ক্যারি করছে, আর এইখানে এর ডাইমেনশনের মধ্যে অবশ্যই এম থাকবে, তবে করে এইখানেই এম মানে এইখানে এম এর ডাইমেনশন আর এইখানে এম এর ডাইমেনশন সমান থাকবে। তাহলে আমি 1 নাম্বার যুক্তি পেলাম যে কে এর ডাইমেনশন থাকতে হবে। 2 নাম্বার যুক্তি, দেখো এখানে আই দেওয়া আছে, এখানে কিন্তু কোনো আই দেওয়া নেই, তাহলে যদি এই ইকুয়েশনটাকে যদি ভ্যালিড হতে হয় তাহলে কে কনস্ট্যান্টটার ডাইমেনশনাল ফর্মুলাতে আই থাকতে হবে, আর এই আইটা ক্যান্সেল আউট করে যাবে। তারপরে আমি বলতে পারবো বাম পক্ষের ডাইমেনশনাল মানে এই সমীকরণের বাম পক্ষের দিকটার ডাইমেনশনাল ফর্মুলা ইজ ইকুয়াল টু হবে ডান পক্ষের দিকের ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে 2 নাম্বার ভুল ধরা পড়লো যে কে তে মানে 2 নাম্বার পয়েন্ট ধরা পড়লো কে অবশ্যই আই কে ক্যারি করবে আর কে অবশ্যই এম কে ক্যারি করবে। তাহলে দেখো আমি এখানে আর দেখো এখানে এম তো এম এর গল্প গেল, এল তো এখানেও রয়েছে, টি তো এখানেও রয়েছে, তাহলে বোঝা গেল। তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম যে কেটা এখানে ডাইমেনশনলেস নয়, কেটা এখানে ডাইমেনশন যুক্ত। আর এইখানে যেহেতু নাম্বার অফ ভেরিয়েবল ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে না, তাই জন্য আমরা এই পদ্ধতি দিয়ে যে সমস্ত কনস্ট্যান্ট গুলোর ডাইমেনশন থাকে সেই সমস্ত ইকুয়েশনটা বা সেই সমস্ত ফিজিক্যাল মানে সেই সমস্ত ইকুয়েশনে যে ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে সম্পর্ক সেটা আমরা এই পদ্ধতি দিয়ে বের করতে পারবো না। এরপরেও যারা বুঝতে পারছো না তারা ভিডিওটা আবার রিপিট করবে, দেখবে, অবশ্যই বুঝতে পারবে।
যাক, এটা তোমরা নোট ডাউন করে নাও। ব্যাপারটা তোমরা 2-3 বার ভাববে, তোমরা নিশ্চয়ই তোমাদের উত্তর পাবে। আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। চলো নোট ডাউন করে নাও। এটা মুছলাম। তাহলে আমাদের 3 নাম্বার লিমিটেশন কি, যে আমরা এই পদ্ধতি দিয়ে যে সমস্ত কনস্ট্যান্টের ডাইমেনশন থাকে সেই সমস্ত মানে যে ধরো এই যে এই একটা ইকুয়েশন, এইখানে এই কনস্ট্যান্টের ডাইমেনশন রয়েছে, আর এই ডাইমেনশন থাকার জন্য এইখানে যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো রয়েছে তাদের মধ্যে সম্পর্কটা আমি এই পদ্ধতি দিয়ে বের করতে পারবো না। তাহলে 3 নাম্বার মানে 3 নাম্বার পয়েন্ট হবে যেটা এটাকেই ঘুরিয়ে প্রকাশ করছে, এই লজিকটাকেই ঘুরিয়ে প্রকাশ করছে। আর সেই লজিকটা হচ্ছে যে proportionality constant must be dimensionless তাহলে ডাইমেনশনের থিওরি এইখানেই কমপ্লিট হলো। লক্ষ্য করো এই ভিডিওর লেন্থ এত বেড়ে গেল, আমরা শুধুমাত্র একটা প্রবলেমেই স্টিক করে আছি, এখনো একটা মানে সেকেন্ড প্রবলেমে এখনো এগোতে পারিনি। আর আমরা সেকেন্ড প্রবলেম করব, ওটা একটু শর্ট ট্রিকে করব, এত লিখে লিখে করব না। একেই বুঝতে পারছো ভিডিওর লেন্থ অনেক বেড়ে গেছে। তো এটা নোট ডাউন করে নাও। এরপর নেক্সট একটা 2টো অঙ্ক করাবো এখনো, কিন্তু আর লিখে লিখে না, লিখতে আশা করি তোমরা শিখেছো। আমাকে বের করতে হবে এরপরে আমরা পড়বো প্রবলেম নাম্বার 2। এখানে পড়বো, দেখবে কোন টান করা তারের তির্যক মানে টান করা তারটাকে যদি তুমি কাঁপিয়ে ছেড়ে দাও, যদি কম্পিত করে ছেড়ে দাও, তার একটা কম্পাঙ্ক থাকবে। আর সেই কম্পাঙ্কটা বিভিন্ন ভৌত রাশির উপরে বা বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির উপরে কিভাবে ডিপেন্ড করবে সেটা আমরা এই পদ্ধতি দিয়ে বের করব। তোমরা লক্ষ্য করবে, তোমরা অনেকেই গিটার বাজাও বা গিটার বাজানো দেখেছো, লক্ষ্য করবে গিটারে 4 রকম তার থাকে। একটা তার খুব পাতলা থাকে, খুব পাতলা হয় তারটা, আমি ডটেড লাইন দিয়ে পাতলা তারটাকে রিপ্রেজেন্ট করছি। একটা তার একটু মোটা হয়, এর থেকে একটু মোটা হয়। আরেকটা তার এর থেকেও মোটা হয়। এভাবে একটু মোটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করছি তারটাকে। আরেকটা তার সব থেকে বেশি মোটা হয়, যেটা আমি সবুজ পেন দিয়ে রিপ্রেজেন্ট করছি। এটা সব থেকে বেশি মোটা তারটি। দেখবে যদি এই তারটাকে একটু টেনে ছাড়ো, টিং করে একটা আওয়াজ দেয় দেখবে, আর এটাকে যদি টেনে ছাড়ো ঢং করে দেখবে একটা আওয়াজ দেয়। এর কম্পাঙ্ক অনেক বেশি হয়, এর কম্পাঙ্ক অনেক কম হয়। তাহলে এখান থেকে বোঝা গেল যে তারের কম্পনটা এর ভরের উপরে ডিপেন্ড করে, তারের কম্পনটা এর ভরের উপরে ডিপেন্ড করে। এখন ভরটা কত হবে, তারের দৈর্ঘ্য যত বেশি হবে ভর তত বেশি হবে। সুতরাং আমি দৈর্ঘ্য দিয়ে ক্যালকুলেট করতে পারি না। এখানে আমরা একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করব, যেটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ বা একক দৈর্ঘ্যে ভর। বুঝতে পারছো, যে তারে একক দৈর্ঘ্যে ভর বেশি হবে তার কম্পাঙ্কটা কম হবে। স্বাভাবিক, তুমি যদি ভারী তারকে কম্পিত করে ছাড়ো তাহলে সেটা আস্তে আস্তে দুলবে, আর যদি পাতলা তারকে যদি কম্পিত করে ছাড়ো সেটা স্পিডে দুলতে থাকবে। তাহলে স্বাভাবিক, স্পিডে দুললে কি হবে, 1 সেকেন্ডে বেশি বার পূর্ণ দোলিত হবে, বেশি বার পূর্ণ দোলন হবে। ফলে বেশি বার যদি পূর্ণ দোলন হয় তাহলে স্বাভাবিক কম্পাঙ্ক বেশি হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম টান করা তারের কম্পাঙ্ক তারের একক দৈর্ঘ্যের ভরের উপরে ডিপেন্ড করে। তাহলে
frequency f of a stretched wire, আমি স্পেলিংটা ঠিকই লিখেছি মনে হয়, যদি ভুল হয়ে থাকে একটু কারেকশন করে নেবে। কার উপর ডিপেন্ড করে? f প্রপোর্শনাল টু এই যে মাস পার ইউনিট লেন্থ। আমি মাস পার ইউনিট লেন্থ কে স্মল m দিয়ে রিপ্রেজেন্ট করছি, ধরে নিচ্ছি f প্রপোর্শনাল টু m টু দ্য পাওয়ার a। সেকেন্ড জিনিস লক্ষ্য করো, দেখবে যখন গিটার বাজানো হয় তখন দেখবে হাতটা এরকম এরকম করা হয়, কখনো দূরে দূরে আঙ্গুল দিয়ে টেপা হয়, কখনো কাছে আঙ্গুল দিয়ে টেপা হয়। লক্ষ্য করো, আমি যদি আঙ্গুল দিয়ে এইখানে আঙ্গুলটা যদি প্লেস করি তাহলে তারের কার্যকরী দৈর্ঘ্যটা কি হলো? কমে গেল। আর তারের কার্যকরী দৈর্ঘ্যটা তুমি যত কমাবে, তুমি এফিসিয়েন্ট লেন্থটা যত কমাবে, এর ফ্রিকোয়েন্সি তত চেঞ্জ হবে। তাহলে এইখান থেকে বলতে পারি যে টান টান করা তির্যক মানে টান টান করা তারে যে কম্পনটা হয়, সেই কম্পনটা তারের দৈর্ঘ্য এর উপরে ডিপেন্ড করে। বোঝা গেছে? বুঝতে না পারলে পজ করে আবার দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে বলতে পারি f প্রপোর্শনাল টু l টু দ্য পাওয়ার b। আরেকটা জিনিস লক্ষ্য করো, আবার লক্ষ্য করবে এইখানে দেখবে কিছু নাট আঁকা থাকে, নাট থাকে, দেখবে এখানে নাট থাকে। এখানে যখন তারটা মানে এই তারগুলো ঠিকঠাক ভাবে বাজে না, তখন যে গিটারিস্ট থাকে বা তোমাদের মধ্যে যে গিটারিস্ট থেকে থাকবে, দেখবে এটাকে প্যাচটাকে টাইট করে দেয়। প্যাচটাকে যত টাইট করবে ফ্রিকোয়েন্সি তত চেঞ্জ হতে থাকে। লক্ষ্য করবে, বাড়িতে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। মানে একটা গাদার নেবে, গাদারটাকে একটু বেশি টেনে রাখবে, তাহলে দেখবে আওয়াজটা চেঞ্জ হবে, তুমি যত টানটা চেঞ্জ করছো তার উপরে। তাহলে এখান থেকে বলতে পারি f প্রপোর্শনাল টু ক্যাপিটাল T টু দ্য পাওয়ার c, যেখানে m টা হচ্ছে লিখে দিচ্ছি m ইজ ইকুয়াল টু মাস পার ইউনিট লেন্থ অফ ওয়্যার, l হচ্ছে এফেক্টিভ লেন্থ অফ ওয়্যার। এফেক্টিভ লেন্থ কথাটা কেন লিখলাম? তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা তারের দৈর্ঘ্য সমান, কিন্তু যখন তারটা এইখানে মানে এইখানে টিপছো আর এখানে যখন টিপছো, তখন দেখবে এই এফিসিয়েন্ট লেন্থটা অনেকটাই কমে যাচ্ছে। তখন এটাকে আমি ধরবো এফিসিয়েন্ট লেন্থ, এর ক্ষেত্রে এটাকে ধরবো এফিসিয়েন্ট লেন্থ, এর ক্ষেত্রে এটাকে ধরবো এফিসিয়েন্ট লেন্থ। তাই জন্য এখানে এফিসিয়েন্ট লেন্থ টার্মটা ইউজ করা বেশি যুক্তিপূর্ণ। আর টিটা হচ্ছে T ইজ ইকুয়াল টু টেনশন অফ দা ওয়্যার। টেনশন মানে টান। আর একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটা বাংলায় বানানোর একটাই উদ্দেশ্য, যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলে মেয়েদের বেশি উপকার হয়। আর আমি যেহেতু ভেবেছি যে পুরো ফুল কন্টেন্ট আপলোড করব, জানি না কতদিনে আপলোড করতে পারবো, তবে নিশ্চয়ই আমি আপলোড করব। তাই জন্য আমার বাংলাতে বলা। আর ইংরেজিতে লেখার কারণ হচ্ছে ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য উপকার হবে। আর বাংলা মিডিয়ামে যারা পড়ছো তারাও জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেবে। আমার এই লেকচার সিরিজ গুলো বেসিক্যালি জয়েন্ট আর নিটকে ফোকাস করে। আর তুমি যদি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে যাও বা নিট এক্সাম দিতে যাও, সেক্ষেত্রে তোমার প্রশ্নগুলো কিন্তু ইংরেজিতেই হয়। তাই জন্য যাতে ইংরেজিতে সাবলীল যাতে হয়ে যাও। আর তোমরা তো কোনো না কোনো টিউশনিতে অবশ্যই পড়বে, সেখানে তুমি বাংলাতে প্র্যাকটিস করছো, বাড়িতে বাংলাতে প্র্যাকটিস করছো। আর এইখানে যদি তুমি ইংরেজিতে দেখো, তাহলে তোমার ইংলিশ টার্মগুলো সম্পর্কে পরিচিতি বাড়বে, ফলে তোমার ডিফিকাল্টি কম ফেস করতে হবে আর কি। তাহলে দেখতে পাচ্ছ ফ্রিকোয়েন্সি f প্রপোর্শনাল টু m টু দ্য পাওয়ার a, ফ্রিকোয়েন্সি f প্রপোর্শনাল টু l টু দ্য পাওয়ার b, f প্রপোর্শনাল টু t টু দ্য পাওয়ার c। আমি তিনটাকে একত্রে লিখতে পারি f প্রপোর্শনাল টু m টু দ্য পাওয়ার a, l টু দ্য পাওয়ার b, t টু দ্য পাওয়ার c, f ইজ ইকুয়াল টু k ইনটু m টু দ্য পাওয়ার a, l টু দ্য পাওয়ার b, t টু দ্য পাওয়ার c। এখন এইখানে কেটা হবে ডাইমেনশনলেস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আমি আগে বলে দিলাম যে এটাকে অবশ্যই ডাইমেনশনলেস হতে হবে, না হলে কিন্তু এই পদ্ধতিতে আমরা
সম্পর্কগুলো বের করতে পারবো না, তাহলে এখানে অবশ্যই k ইজ ইকুয়াল টু ডাইমেনশনলেস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে লিখতে পারি, তাহলে আমি লিখবো টেকিং দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ অ্যাবাভ ইকুয়েশন। যারা লিখছো তারা কথা শুনে লিখে নেবে, আর যারা বুঝছো তারা তো বুঝেই নেবে, অসুবিধা নেই। তো টেকিং দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ অ্যাবাভ ইকুয়েশন, থার্ড ব্র্যাকেটের মধ্যে ফ্রিকোয়েন্সি রাখবে। কে এর তো কোনো ডাইমেনশন নেই, তাহলে কে টাকে রাখার কোনো মানেই হয় না ডাইমেনশনাল ফর্মুলাতে। m টু দ্য পাওয়ার a এর ডাইমেনশনাল ফর্মুলা, l টু দ্য পাওয়ার b এর ডাইমেনশনাল ফর্মুলা, t টু দ্য পাওয়ার c এর ডাইমেনশনাল ফর্মুলা। অনেক বইয়ে আমি পাওয়ারটা অনেক সময় উপরে লিখলাম প্রথম ভিডিওটাতে, প্রথম প্রবলেমটাতে, আর এখন ভেতরে রেখেছি, এটাতে কোনো এফেক্ট পড়ে না, ঠিক আছে? তুমি উপরেও রাখতে পারো, ভেতরেও রাখতে পারো, তোমাদের ইচ্ছে। কারণ থার্ড ব্র্যাকেট তো তোমার ডাইমেনশনাল ফর্মুলাকে রিপ্রেজেন্ট করছেই, আর ফর্মুলার উপরে রাখো মানে পাওয়ারটা উপরে রাখো বা ভেতরে রাখো, তাতে যায় আসে না কিছু। যখন তুমি এখানে m এর পাওয়ার a দিচ্ছ মানে পুরোটারই পাওয়ার a হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখন প্রত্যেককে জানো ফ্রিকোয়েন্সির ডাইমেনশনাল ফর্মুলা হয় t টু দ্য পাওয়ার -1 বা 1/t। আমি যদি ধরে নিই, যদি টিটা যদি পর্যায়কাল হয় তাহলে টি সময়ে পূর্ণ কম্পনের সংখ্যা হয় একটি, তাহলে একক সময়ে পূর্ণ কম্পনের সংখ্যা হয় 1/t। এটাই হচ্ছে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কের ডাইমেনশনাল ফর্মুলা ইজ ইকুয়াল টু টি এর 1/t এর ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে এখান থেকে হবে t টু দ্য পাওয়ার -1 ইজ ইকুয়াল টু m মানে কি মাস পার ইউনিট লেন্থ, তাহলে m বাই l টু দ্য পাওয়ার a, l এর তো l টু দ্য পাওয়ার b, আর t এর তো t মানে কি তারের টান, আর টানের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে m l t টু দ্য পাওয়ার -2। এখানে লেখো m l t টু দ্য পাওয়ার -2। তাহলে দেখো এখানে যেহেতু m কন্টেন্ট করছে না, এটা m কন্টেন্ট, এখানে m নেই l নেই, তাহলে লিখতে পারি মানে ইকুয়েশনটা মানে তোমার পাওয়ারটাকে ইকুয়েট করার জন্য আমাকে m লিখতে হবে। এখানে m টু দ্য পাওয়ার 0 হবে, l টু দ্য পাওয়ার 0 হবে, t টু দ্য পাওয়ার -1 হবে। এখানে দেখো m টু দ্য পাওয়ার a, আর এখানে m l t টু দ্য পাওয়ার c, মানে m টু দ্য পাওয়ার c। তাহলে এখানে হবে m টু দ্য পাওয়ার a প্লাস c, l টু দ্য পাওয়ার b, l টু দ্য পাওয়ার c, আর l টু দ্য পাওয়ার -a। তার মানে এখানে হবে l টু দ্য পাওয়ার b প্লাস c মাইনাস a, আর t টু দ্য পাওয়ার -2c, t টু দ্য পাওয়ার -2c। এখন তুমি এই ইকুয়েশনের পাওয়ার মানে ডাইমেনশনটা m এর ডাইমেনশন সমান করো, l এর ডাইমেনশন সমান করো, t এর ডাইমেনশন সমান করো। লক্ষ্য করো আমার এখানে তিনটে চলরাশি a b c রয়েছে, বা তিনটে তোমার তিনটে তোমার কি বলবো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিও রয়েছে। তো আমার তিনটে ডাইমেনশনাল ফর্ম মানে তোমার তিনটে চলরাশি রয়েছে আর তিনটে ইকুয়েশন রয়েছে। তাহলে এই পদ্ধতিতে আমি এই সম্পর্কটা সুন্দর বের করতে পারবো। তাহলে নাম্বার অফ ভ্যারিয়েবল ইকুয়ালস টু নাম্বার অফ ইকুয়েশন। তাহলে দেখো প্রথমে আমি c এর মান বের করব, -2c ইজ ইকুয়াল টু -1। এখানে লিখতে হবে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট, মানে লিখে দিচ্ছি ইকুয়েটিং the power of m, l, t। দেখো t এর পাওয়ার কত হচ্ছে -2c is equal to -1, তাহলে c is equal to হবে 1। লক্ষ্য করো a plus c is equal to 0, a plus c is equal to 0, তাহলে অতএব a is equal to -c, আর c মানে হচ্ছে 1, তাহলে অতএব a is equal to -1। p এখন দেখো b plus c minus a is equal to 0, b plus c minus a is equal to 0। আমি a এর মান জানি, c এর মান জানি, তাহলে b is equal to হবে a minus c, আর a এর মান হচ্ছে -1 আর c এর মান হচ্ছে 1। তাহলে এখানে কোথাও একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে।
হ্যাঁ গন্ডগোলটা এখানে আছে, মাইনাস টু সি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে, তাহলে সি ইজ ইকুয়াল টু, সরি ভেরি ভেরি সরি, সি ইজ ইকুয়াল টু মাইনাস হাফ হবে, এ ইজ ইকুয়াল টু, সরি প্লাস হাফ, মাইনাস মাইনাস কেটে প্লাস হাফ হবে, এ ইজ ইকুয়াল টু মাইনাস অফ সি মানে মাইনাস অফ হাফ হবে, আর a is equal to minus half আর c is equal to plus half মানে minus half is equal to এটা minus 1 হবে। তাহলে বুঝতে পারছো যে আমার c এর মান বের হলো হাফ, a এর মান বের হলো minus half আর b এর মান বের হলো minus 1। তাহলে আমার সম্পর্কটা হচ্ছে টান টান করা তারের, মানে টান টান করা তারের মানে কম্পাঙ্ক f is equal to হবে কনস্ট্যান্ট k, আর দেখো এখানে b মানে হচ্ছে b কার পাওয়ার, b হচ্ছে b টা হচ্ছে তোমার l এর পাওয়ার, তাহলে l টা নিচে হবে, দেখো আর c টা উপরে হবে, c এর পাওয়ার হাফ, c টা হচ্ছে t এর পাওয়ার, তাহলে t টু দা পাওয়ার হাফ ইনটু, আর a টা হচ্ছে মাইনাস হাফ, a মানে হচ্ছে a কোথায়, a মানে হচ্ছে m, তাহলে m টু দা পাওয়ার মাইনাস হাফ মানে m টা নিচে চলে যাবে, তাহলে আলটিমেট সূত্রটা হচ্ছে এটা। বুঝতে পারছো? তাহলে f ইজ ইকুয়াল টু হলো k বাই l রুট আন্ডার t বাই m। এটা হচ্ছে আমার টান টান করা তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক। বোঝা গেল? তো এভাবে আরো অনেক অঙ্ক আছে, তোমরা অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আর যদি তোমাদের ডিমান্ড থাকে বা আমি যদি ভালো প্রবলেম কালেকশন করে যদি আপলোড করতে পারি, আমি অবশ্যই চেষ্টা করবো আপলোড করার। আমার অনেক সিলেবাস আছে, সিলেবাসটা এগোতে হবে। তো তোমাদের ডিমান্ড অনুসারে আমি প্রবলেম আপলোড করব। তোমরা যদি বাড়িতে চেষ্টা করো, তোমরা প্রবলেমগুলো অবশ্যই করতে পারবে। আর তোমরা যদি কোনো প্রবলেম পাও যেটা তোমরা মনে হচ্ছে সলভ হচ্ছে না বা কঠিন লাগছে, তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। অন ডিমান্ড আমি প্রবলেমের একটা ভিডিও করব। ঠিক আছে, আজ এতটাই থাক। এর পরের ভিডিওতে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেখানে আমরা মেজারমেন্ট করব। আজকে এতটাই, চলো বাই।